আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্যাজেট পাওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, বিস্ফোরণ ও গোলাগুলি। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি ভুটান বাংলাদেশ, ম্যাচ বিকেল 4:30টায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল গ্যাজেট হলে কালই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতরাতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগে এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারকে সাধুবাদ জানায় বিএনপি। এমনটাই বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায়, নিষিদ্ধ করা যায়, সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে। আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, সেটাকে আমরা স্বাগত। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। শনিবার রাতে দুটি কথার শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। মাহফুজ আরও বলেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। তিনি বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম, খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মাহফুজ। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার আয়োজন করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানে থাকবে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা, এবং বিকালবেলায় আমরা ভিক্ষু সংঘকে আহার দান করব। বিশ্বের শান্তির জন্য আমরা আজকে বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি। আজকে বৌদ্ধ ধর্মের জন্ম, পরিনির্বাণ, নির্বাণ লাভ করেছেন জগতের সকল প্রাণী সুখ। আমি অষ্টমী পালন করতেছি। এই অষ্টমী পালন করা আমাদের আজকের নৈতিক কর্তব্য একজন বৌদ্ধ হিসাবে। আজ মা দিবস। সন্তানের জন্য সব মায়ের ভালোবাসাই একরকম, তাই মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনক্ষণ নেই। তবুও দিবসটি এলে যেন আর একবার মাকে ভালোবাসি বলাই যায়। গণমাধ্যম কর্মী শাহনাজ পারভিন এলিস। 10 মাসের সন্তান শবনম সুহা ঐশীকে নিয়েই তাঁর জগৎ। আর 10 জন সাধারণ মায়ের মতোই সন্তানের লালন পালনেই তার সুখ। তবে তার যুদ্ধটা অন্য মায়ের চেয়ে আলাদা। দীর্ঘদিন একটি সন্তানের প্রত্যাশায় দিন গুনেছেন। ঘটেছে দাম্পত্য জীবনের ইতি। এখন একাই যুদ্ধ করছেন সন্তানের ভবিষ্যতের জন্য। যুদ্ধের পরে আমি মা হয়েছি। আমার কাছে মাতৃত্বটা মনে হয় যে ভালোবাসা, দায়িত্ব আর কর্তব্যের একটা মেলবন্ধন।
সেই মেলবন্ধনে আমি আসলে আছি। আমার মাতৃত্ব, আমার মেয়ের সঙ্গে আমার যে জায়গাটা, এটা আসলে সত্যি এত অসাধারণ একটা ব্যাপার, এটা আসলে বলে বোঝানো খুবই একটা মুশকিলের ব্যাপার। মা দিবসে অনেকেই মায়ের জন্য উপহার কেনেন। শাহনাজ পারভিনের মা জানান, কিছু বুঝে ওঠার আগেই 2 সন্তান এসেছে তার সংসারে। আমার মা বাল্য বিবাহ হয়েছিল, আমি তখন মা হওয়ারই বুঝিই নেই, বুঝছো। আমার ছোটকালে বিয়ে হয়েছিল তো বুঝি না, বড় হয়ে আমি মায়েরই বুঝছি। ওরা সুখে থাকে, আমাদের একটু দেখশন করলে এই নেই প্রত্যাশা, আর তো কিছু না। মা স্ট্রাগল আসলে কিছুই না, ভালোবাসলে সব স্ট্রাগল, সব যুদ্ধ, সব সংকট, সব ধরনের বাধা অতিক্রম করা যায়। তো আমার কাছে এটা বড় শক্তি, মাতৃত্ব শক্তি, মাতৃত্ব, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব মিলিয়ে আসলে একাকার। প্রতি বছর মে মাসের 2য় রোববার মা দিবস পালন করেন পৃথিবীর অনেক মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 143 কিলোমিটার সড়ক বিভাজনে মুগ্ধতা ছড়াচ্ছে নানা জাতের হাজারো রঙিন ফুলের গাছ। আছে বহু ফলের গাছও। সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। দুপুরের রোদে যেন বসন্তের পরশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে রঙিন ফুলের বাগান। সোনালু কৃষ্ণচূড়া জারুলের রঙে রঙিন এ পথ যেন এক চলন্ত পেইন্টিং। ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন, রাধাচূড়া, গন্ধরাজের মতো 54,000 ফুলের গাছ। আছে হৈমন্তী, টগর, কদম, বকুল, করবী, ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতির গাছ, যা দেখে চোখ জুড়ায় সড়কে চলাচলকারীদের। মনোরম দৃশ্য সে অত্যন্ত ভালো লাগে। আর যখন আপনার মেঘলা আকাশ হয় তখন তো এই জায়গাটা বলার মতো। ফুলের অবস্থা, এই দৃশ্যগুলো দেখি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 143 কিলোমিটার সড়কের এই রঙিন পথচলা শুরু হয়েছে 5 বছর আগে। মূলত যানবাহনের হেডলাইটের আলো কমাতে সড়ক বিভাজকে গাছ রোপণ করে সওজ, আর এখন সেটাই হয়ে উঠেছে পথচারীদের মুগ্ধতার প্রতীক। এর মধ্যে কুমিল্লার অংশেই রয়েছে 105 কিলোমিটার। সড়ক বিভাগ জানায়, এই সবুজ বিপ্লব এখানেই থেমে নেই। পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে। ফুল গাছ ছাড়াও জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, হরিতকি সহ 42,000 ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে। দীপ্ত, বার্তাকক্ষ। যশোরের মনিরামপুরের শারীরিক প্রতিবন্ধী লিতুন জিরা মুখ দিয়ে লিখে অংশ নিয়েছেন এবারের এসএসসি পরীক্ষায়। অদম্য এই মেধাবীর স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকার। সে লক্ষ্যে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে তার পরিবার। যশোরের মনিরামপুর উপজেলার 7 নল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির 2 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট লিতুন জিরা। চলমান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে। লিতুন জিরার একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা। মুখ দিয়ে লিখেই অংশ নিচ্ছে পরীক্ষায়। তার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো। আমি আশা করি একটা ভালো রেজাল্ট হবে এসএসসি পরীক্ষায়। এর আগে যেমন ভালো রেজাল্ট করেছি, আশা করি এবারও সবার দোয়ায় একটা ভালো রেজাল্ট করতে পারবো। লাইফে আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। প্রথমত আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদের নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমে শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে এই শিক্ষার্থী। লিতুন জিরার এই সাফল্যের অগ্রযাত্রায় তার পরিবার যেমন গর্বিত, তেমনি তারা সর্বাত্মক সহায়তা ও অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি, সেও আশাবাদী। আশা করি এসএসসিতে একটা ভালো রেজাল্ট হবে।
লিটুঞ্জিরা যখন হয় তখন থেকে অনেক সবাই চিন্তা করি আমরা, এখন আর কোনো চিন্তা নেই, পড়াশোনায় ভালো। লিতুনের গল্প কেবল একটি মেয়ে ও তার এসএসসি পরীক্ষার গল্প নয়, এটি এক তরুণীর অদম্য স্বপ্ন, এক পরিবারের সাহস এবং একটি সমাজের সম্ভাবনার প্রতিচ্ছবি। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। আল জাজিরা জানিয়েছে, শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। শহরটিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসক। অন্যত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ভারতই বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে আলোচনা শুরু করতে চান তিনি। এটি 15 মে থেকেই শুরু হতে পারে। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। লক্ষ্য হলো সংঘাতের মূল কারণগুলো সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানো। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত পুতিনের প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এবারে খেলার খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় চলতি মাসেই আইপিএল পুনরায় শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা জানান, যুদ্ধ বন্ধ হওয়ায় আইপিএল কিভাবে পুনরায় শুরু করা যায় তা নিয়ে রোববার বৈঠকে বসবেন তারা। আসরে অংশগ্রহণকারী 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। অধিকাংশ বিদেশি ক্রিকেটার শনিবারের মধ্যে দেশ ত্যাগ করলেও অনুমান করা হচ্ছে যে সরকার অনুমতি দিলে 15 মের মধ্যেই পুনরায় খেলা শুরু হতে পারে। 8 মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচটি বাতিল করা হয় এবং পরে বিসিসিআই পুরো টুর্নামেন্ট স্থগিত করে। সাফ অনূর্ধ্ব-19 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025-এর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়াতে আজ ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও 2-2 গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল ছোটনের শিষ্যরা। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচটা তাই জিততেই হবে লাল সবুজের প্রতিনিধিদের, কারণ এই ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাজেট পাওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত জানালেন সিইসি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ, বিস্ফোরণ ও গোলাগুলি। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি ভুটান বাংলাদেশ, ম্যাচ বিকেল 4:30টায়। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।